আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বরিশালের মানুষের জনপ্রিয় একটা খাবার। জানি না কোন কোন এলাকায় এই খাবারটা পছন্দ করে মানুষ, কিন্তু বরিশালের মানুষ এই খাবারটা খুবই পছন্দ করে। সেটা হলো গরুর মাংসের ঝোল আর চালের রুটি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, হাড্ডি ছাড়া। তোমরা চাইলে হাড্ডি সহ নিতে পারো, কিন্তু হাড্ডি ছাড়া মাংসটা নিলে পিঠাটা খেতে ভালো লাগে। এরপরে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো আতপ চাল। চালটা প্রায় আমি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখছি। এরপর পানিটা খুব ভালোভাবে ঝরাই নিয়েছি। আজকে গুঁড়িটা আমি পাটায় বেটে বের করব। আর অন্যদিকে কিছুটা ভাত রান্না করার জন্য নিয়ে নিয়েছি ভাতের চাল। তো প্রথমে আমি ভাত বসাই দিব, সেজন্য চালটা পুকুর থেকে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুন্দর একটা কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সুন্দর কমেন্ট করলে হয় কি ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। একটা ভিডিও বানাতে গেলে কিন্তু মোটামুটি একটু কষ্ট করতে হয়। ভিডিও বানানো, এরপর ভিডিও এডিট করা, তারপরে খুব সুন্দরভাবে ভিডিও আপলোড করা। এরপরে তোমরা করো কি ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু ভিডিওতে কোনো রকম লাইকও করো না, কমেন্টও করো না। খুব সামান্য অল্প কিছুটা সময়ের ব্যাপার। তো চালটা ধোয়া হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুলার জালটা ধরাই নিব। মাটির চুলায় ভাত তরকারি যে কোনো জিনিসই রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অন্যদিকে গরুর মাংস রান্না করার জন্য পাটায় মশলা বেটে নিব। তো এখানে নিয়ে নিয়েছি পেস্টে আমি হালকা একটু বেটে নিব। যে কোনো ঝোলের তরকারির ভিতরে পেস্ট যদি বেটে দেওয়া হয় তাহলে হয় কি তরকারির ঝোলটা একটু ঘন হয়। তো পেস্টটা বাটা হয়ে গেছে। এরপর একে একে আমি সব মশলা বেটে নিব। নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরা, এলাচ আর লাল মরিচ। আসলে আমরা গ্রামের মানুষ, পাটায় মশলা বাটা আমাদের কাছে খুবই ইজি। তবে পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি সব সময় চেষ্টা করি হাতে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার। তো এরকমের গ্রামীণ পরিবেশ, গ্রামের রান্না বাড়া মাটির চুলায় দেখতে তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। তো আমরা তো এখন হাতের কাছে ব্লেন্ডার পাইছি, কষ্ট করে কোনো জিনিসই করতে হয় না, সব কিছুই আছে। তো আমার দাদির কাছে শুনছি তারা যখন আগে কোনো অনুষ্ঠান বা কোনো বড় আয়োজন হইতো তখন প্রায় 3 থেকে 4 কেজি হলুদ মরিচ হাতেই বাটতো, সব মশলাই হাতে বেটে রান্না করতো। তো আমার মশলা বাটা হয়ে গেছে, এখন গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। তো আমাদের গ্রামের একটা রীতি আছে, মুরব্বীরা বলেন যে কোনো মাংস 3 বারের বেশি ধুলে নাকি মাংসের স্বাদ কমে যায়। তো আমার কাছে মনে হয় যে কোনো জিনিস যত বেশি ধোয়া যায় ততই কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এই কথার সাথে কে কে একমত নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। তো মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন রান্না করার জন্য চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সাদা তেল, গোটা গরম মশলা হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেস্টটাও ভেজে নিব। আমরা গ্রামের মানুষ, আমরা সব সময় চেষ্টা করি একদম শর্টকাট রান্না করার। তো পেস্টটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে বাকি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নেব যতক্ষণ না তেল ছাড়ে। আসলে অতিরিক্ত মশলা দিলেই যে তরকারির স্বাদ বেড়ে যায় আসলে তা না, রান্না করার ভিতর একটু মন দিতে হয়। যতক্ষণ রান্না করব খেয়ালটা যেন রান্নার ভিতর থাকে, তাহলে দেখবে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে, কোনো রকম দাগ পড়ে যাবে না, কোনো রকম বাজে গন্ধ আসবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে,
এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি আবারও কিছুটা সময় কষাই নিব। প্রায় 15 থেকে 20 মিনিট চুলায় কষাই নিব, কিন্তু লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। চুলার জালটা একদমই কমাই দিয়েছি। তো দেখো এখানে প্রায় 20 মিনিটের মতো আমি মাংসটা কষাই নিয়েছি, আর মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কে কে আমার মতো এইভাবে শর্টকাট ভাবে রান্না করো নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু আজকে ঝোল দিয়ে পিঠা খাবো সেজন্য ঝোলটা একটু বাড়াই দিছি। তো এখন প্রায় 30 থেকে 35 মিনিটের মতো আমি মাংসটা ফুটাই নিব। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি তরকারিটা আর বেশি জাল করব না, উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামাই নিব। দেখো কি পরিমাণ তেল ছেড়ে দিছে। তো তরকারিটা নামাই রেখে আমি অন্যদিকে চালটা বেটে নিব। তো এরকমের পাটায় চাল বাটা একটু কষ্টের ব্যাপার, কিন্তু আমার কাছে ভালোই লাগে। কোনো ভালো জিনিসের অপেক্ষায় থাকলে একটু কষ্ট তো করতেই হয়। আসলে চালটা আমি মেশিনে ভাঙ্গাই আনতে পারতাম, কিন্তু মেশিনে ভাঙ্গাইলে হয় কি পিঠাটা খেতে ভালো লাগে না, ঝোলের ভিতর দিলে পিঠাটা একদম গলে যায়। তাই ভাবছি পাটায় বেটিব। তো দেখো আমার গুঁড়িটা কিন্তু বের করা হয়ে গেছে, আমি খুব ভালোভাবে চালনি দিয়ে পুষে নিছি। আর এই জায়গায় অল্প কিছু হাতের গুঁড়ি রাখছি, মানে পিঠাটা বেলার জন্য। এরপর গুঁড়িটা সেদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিয়েছি প্রায় আমি 2 কেজির মতো পানি আর পরিমাণ মতো লবণ। তো পানিটা যখন ফুটে উঠছে চালের গুঁড়োগুলো দিয়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নামাই নিব। তোমার কাইটা কিন্তু সেদ্ধ করা হয়েছে খুব ভালোভাবে মেজে। এরপর গোল গোল শেপ করে পিঠাগুলো বেলে নিব। তো এদিকে দেখো আমার ছেলে প্রায় 2 মিনিট পর পর আসতেছে, মা পিঠা বানানো হয়েছে। সঙ্গে আরেকজনকে দাওয়াত করে আনছে পিঠা খাওয়ানোর জন্য। পিঠা বানাইতে কষ্ট হোক, কিন্তু ওদের এই আনন্দটাই তো বড় কিছু। তো ওরা দুজন কাঁচা পিঠা নিয়ে টানাটানি শুয়ে দিছে। তাকে একে আমি সব পিঠেগুলো বেলে নিব। এরপর ভাজতে চলে গেলাম। তো চুলার জালটা দেখো একদমই কিন্তু কম আছে। পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে একদম ফুলকো ফুলকো করে ভেজে নিব। দেখো পিঠাটা ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। একটু সময় নিয়ে ভেজে নিব যাতে পিঠাটা একটু শক্ত হয়। শেষে দেখো চালন ভর্তি পিঠা, মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাইতেছে, আর খেতেও কিন্তু মজা ছিল। তো কে কে আমার মতো এরকম ফুলকো পিঠে খেতে পছন্দ করো নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা। আমাদের ঘরের ছোট বড় সবাই এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে, আর বেশিরভাগই এই পিঠাটা বানানো হয়। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর আজকে পিঠা আর তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। তো তোমরা একবার করে দেখো, বরিশালের জনপ্রিয় খাবার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।